অনেকেই আছে এই সেটে ভালো মতো পড়াশোনা করে আসে নাই, কিছু চ্যাপ্টার আছে বাদ দিয়ে আসছে। এগুলো যারা এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে আসছো তাদের পক্ষে উদ্ভাসের সাথে তাল মিলায় চলাটা সম্ভব হয় না। উদ্ভাসের ক্লাস মনে হয় এই ক্লাসগুলো বাজে ক্লাস, ফালতু ক্লাস এরকম মনে হয়। ওই দিনই বাসায় এসে তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলতে হবে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কোনটা খুলবা? চ্যাপ্টার ওয়াইজ ভাবে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে সেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুলবা। আসসালামু আলাইকুম, ইটস 25 ব্যাচ, তোমাদের সামনে হাজির হলাম অ্যাডমিশন গাইডলাইন্স নিয়ে। আমি ফারদিন শেখ। এই ভিডিওতে তোমাদের অ্যাডমিশন জার্নিটা সহজ করার জন্য কিভাবে তোমাদের আগানো উচিত সেই সম্পর্কে পূর্ণাঙ্গ একটা আইডিয়া দিব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্যই মূলত কথা বলা হবে এই ভিডিওতে। উদ্ভাস নাকি অনলাইন, আমরা এই ভিডিওটার পুরোটা যদি দেখে ফেলো, পুরোটা দেখা শেষ করলে তোমরা নিজেরাই বুঝে যাবা তোমার জন্য কোনটা সঠিক। তো আমরা শুরু করি উদ্ভাস দিয়েই। উদ্ভাসে একটা উইক, একটা সপ্তাহ কিভাবে তোমাকে পড়াশোনা করতে হবে সেই সম্পর্কে একটু আইডিয়া দিই। একটু খেয়াল করো। সবার ফার্স্টে তোমাকে যখনই উদ্ভাসে ক্লাস শুরু হবে তারা একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিবে। প্রত্যেকটা সপ্তাহে একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়া হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের। তো চ্যাপ্টার ওয়াইজ যেই ক্লাসটা হবে সেই ক্লাসটা অ্যাটেন্ড করার আগে তোমাকে কনসেপ্ট বুক থেকে একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। তোমাকে কনসেপ্ট বুক থেকে কি করতে হবে? কনসেপ্ট বুকের কিছু এক্সাম্পল প্রবলেম আছে, কনসেপ্ট বুকের এক্সাম্পল প্রবলেম গুলা তোমাকে সলভ করতে হবে আলাদা করে। এই খাতার মধ্যে সলভ করবে। একটা খাতা রাখবা, নোট খাতা। ওই নোট খাতার শুরুতে থাকবে কনসেপ্ট বুকের ওই এক্সাম্পলের প্রবলেম গুলা। একটা নোট খাতা, আমি কিন্তু বলছি একটা নোট খাতা থাকবে। সেই নোট খাতায় সবার প্রথমে থাকবে কি? সবার প্রথমে যে প্রবলেম গুলো থাকবে সেগুলো কনসেপ্ট বুকের এক্সাম্পল প্রবলেম গুলাই নোট খাতায় থাকবে। এরপরে কনসেপ্ট বুকের যে প্রবলেমগুলো তুমি সলভ করে ফেলবা, এক্সাম্পল প্রবলেমগুলো ওখানে সলিউশন দেওয়াই আছে এক্সাম্পল প্রবলেমের। তারপরে তোমাকে সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। এইটা না করলে সমস্যা কি হবে একটু যদি বলি। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা উদ্ভাসে অনেক ফাস্ট যায়, অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু পড়ানোর চেষ্টা করে, এক ক্লাসে পুরোটা অধ্যায় শেষ করার চেষ্টা করে, যার কারণে অনেক শিক্ষার্থীদের কোপ আপ করতে একটু অসুবিধা হয়ে যায়। তো তুমি যদি আগে থেকে ওই অধ্যায়টা না পড়ে ক্লাসটা অ্যাটেন্ড করো, তুমি ক্লাসের কিছুই বুঝবে না এবং ক্লাসটা অনেক সময় যাবে, তোমার মনে হবে যে কি রে, কিছুই তুমি বুঝলে না। ব্যাপারটা বুঝতে পারছো? সো তোমাকে ওই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু করার আগে কনসেপ্ট বুক থেকে এক্সাম্পল প্রবলেমটা তুমি আলাদাভাবে নোট করে নিবা। তারপরে ওই নোট খাতাতেই তোমার থাকবে ক্লাস নোট। একটা থাকবে হচ্ছে কনসেপ্ট বুক নোট, সিবি নোট, মানে কনসেপ্ট বুক নোট থাকবে। এরপরে থাকবে তোমার ক্লাস নোট, ওই একই খাতাতেই থাকবে তোমার ক্লাস নোট। তো কনসেপ্ট বুকের পর তো তুমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে চলে গেছো, এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে তো ক্লাস নোট তুমি বানায় ফেলবা। এই ক্লাস নোটটা চ্যাপ্টার যখন শেষ, ওই দিনই বাসায় এসে তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলতে হবে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কোনটা খুলবা? চ্যাপ্টার ওয়াইজ ভাবে যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আছে সেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুলবা। যেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে সেই চ্যাপ্টার ওয়াইজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যখন খুলবা, সেটা না দেখে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা এবং ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে যতগুলো প্রবলেম আছে ওই চ্যাপ্টার ওয়াইজ, সেটা ওই সেম খাতাতেই একই ক্লাস নোটেই একই নোটেই তোমাকে কি করতে হবে? কোশ্চেন ব্যাংকের নোট করে ফেলতে হবে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে আসা যে প্রবলেম গুলা সেটা তোমার ওই নোট খাতায় থাকবে। তাহলে একটা নোট খাতা তোমার যখন থাকবে, একটা সাবজেক্টের নোট খাতা যখন তুমি বানাবা, সেই সাবজেক্টের নোট খাতায় সবার প্রথমে কনসেপ্ট বুক থেকে নোট বানায় ফেলবা, তারপরে ক্লাস নোট থেকে নোট বানায় ফেলবা, ক্লাস নোটের পরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে তুমি নোট করে ফেলবা। এতটুকু আশা করি বুঝতে পারছো। এবং এই যে সাবজেক্টের খাতা, ধরো ফিজিক্সের খাতা, ওই ফিজিক্সের কোশ্চেন ব্যাংক থেকে নোট করলা, ক্লাস নোট করা হলো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নোট করা হয়ে গেল একটা চ্যাপ্টারের। এরপরে উইকলি এক্সাম তো দিতে বসবা তোমরা। ওই উইকলি এক্সামে তো অনেক বাস খাবা। তো উইকলি এক্সামটা অনেক কঠিন প্রশ্ন করা হয়, এখানে অনেক ধরনের প্রবলেম পাবা, ইউনিক প্রবলেম পাবা। তো ওই উইকলি এক্সামটা দেওয়ার পরে তোমাকে উইকলি সলিউশন বুক দেওয়া হবে। এই উইকলি সলিউশন বুক থেকে যেই প্রশ্নগুলা তুমি পারো নাই, এই উইকলি এক্সামে যেই প্রশ্নগুলা তোমার কাছে অনেক কঠিন লাগছে, তুমি পারো নাই, সেই উইকলি কোশ্চেন গুলা তোমাকে আসলে এইখানে আবারও নোট করতে হবে। মানে এই জায়গায় আবার তাহলে কি নোট করে ফেলবা? লাস্টে উইকলি সলিউশন বুক থেকে নোট করে ফেলতে হবে। তাহলে তোমার যেই মেইন নোট খাতা যেটা হবে, মেইন নোট খাতায় একটা চ্যাপ্টার শেষ করার জন্য কনসেপ্ট বুক থেকে নোট,
ক্লাস নোট, তারপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে নোট, তারপরে উইকলি সলিউশন বুক থেকে নোট। এই কাজ যদি করে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে পারো, তোমার আর কিছুই করা লাগবে না, এটা পূর্ণাঙ্গ একটা নোট খাতা তোমার হয়ে যাবে। পরে ওই নোট খাতা থেকে তোমাকে রিভাইজ দিতে হবে বারবার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা, ওকে? এবং এগুলো আমি নিজে করে আসছি আমার সময়ে, তাই তোমাদেরকে এই গাইডলাইন্স দিচ্ছি। কেউ কমেন্ট করে বসে না যেগুলো অবাস্তব কোনো কথাবার্তা, কোনো অবাস্তব কোনো কিছু না, এগুলো আমি নিজে করেছি তাই তোমাদেরকে বলছি। কোশ্চেন ব্যাংক সলভ, তারপরে ক্লাস নোট, তারপরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে নোট, তারপরে উইকলি সলিউশন বুক থেকে নোট, এভাবে করে আগাতাম। এরপরে একটু যদি কথা বলি কিছু এক্সট্রা টিপস সম্পর্কে, যে কিছু আলাদা আমার নোট থাকতো। যেরকম এর মধ্যে আমি বলবো আমার আরেকটা নোট থাকতো হচ্ছে ল্যাকিংস এর একটা নোট খাতা থাকতো। কি ল্যাকিংস এর নোট খাতা? ওই ল্যাকিংস এর নোট খাতায় আমার থাকতো উইক যেই টপিক আমার আছে সেই উইক টপিক গুলো আমি লিখে রাখতাম। উইক টপিক গুলো লিখে রাখলে আমি নিজেকে বলতাম যে এইটা আমার উইক জোন, এটা আমাকে স্ট্রং জোনে বানাতে হবে। আমার উইক পয়েন্ট গুলা, উইক জোন গুলা যখন আমি স্ট্রং জোনে বানায় রাখতে পারবো, তখনই আমি নিজেকে নিজে ছাড়িয়ে যেতে পারবো, নিজেকে নিজের কাছ থেকে আগায় নিতে পারবো। আর নিজেকে যখন নিজের কাছ থেকে অনেক আগায় নেওয়া যায়, তখন অনেকের কাছ থেকেই তুমি নিজেকে আগায় ফেলতে পারবা। এরপরে এই জায়গায় আর একটা ব্যাপার দেখো, যে এক্সামে যেই প্রশ্ন পারো নাই তার সমাধান সহ একটা নোট করতে হবে। তুমি এক্সাম দিবা এবং ওই অনেক ধরনের মডেল টেস্ট দিবা, ওকে? এই অনেক ধরনের মডেল টেস্ট, এক্সাম, বিভিন্ন জায়গায় অনেক ধরনের প্রবলেম তুমি সলভ করবা, মডেল টেস্ট দিবা, অনেক কাজ করবা। তো ওইখানে দেখবা সব প্রশ্ন তুমি পারবা না, যেই প্রশ্নগুলো তুমি পারতেছো না সেটাও আলাদা করে নোট খাতায় লিখে রাখতে হবে, যে এটা তুমি পারো নাই, এই প্রশ্নটা আসছিল পরীক্ষায়, তুমি পারো নাই, এটার জন্য আলাদা একটা নোট খাতা কিন্তু রাখতে হবে। এটা আমার ছিল। এরপর কেমিস্ট্রি রিঅ্যাকশনের ব্যাপারে একটা নোট আমার ছিল। কেমিস্ট্রি রিঅ্যাকশন কিভাবে আমরা দেখবো, কোন রিঅ্যাকশন গুলো লিখবো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যখন তুমি খুলবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে দেখবা মুখস্থ ভিত্তিক কিছু রিঅ্যাকশন দিয়ে দেওয়া থাকে, যেটা তুমি মুখস্থ না করে গেলে পারবা না। সেই মুখস্থ ভিত্তিক রিঅ্যাকশনের জন্য আমার আলাদা একটা নোট খাতা থাকতো, যেটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে। এরপরে অর্গানিক কেমিস্ট্রি নাম রিলেটেড রিঅ্যাকশন, এটা মানে অনেক ধরনের বিজ্ঞানীদের নাম দিয়ে একটা রিঅ্যাকশন বলে দেওয়া থাকে। ওই ফ্রেডেল ক্রাফট রিঅ্যাকশন, টলেন বিকারক, বিভিন্ন বিজ্ঞানীদের নাম দিয়ে তুমি পাবা, যে হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া, এই তুমি রিঅ্যাকশন গুলো পাবা। সেই রিঅ্যাকশনের আলাদা আমার নোট খাতা থাকতো। এরপরে এই জায়গায় দেখা যাচ্ছে কমন প্রবলেমের একটা নোট আমি রাখতাম। এখন কমন প্রবলেমের মিনিংটা কি? কমন প্রবলেম মিনিং হচ্ছে ফ্রিকোয়েন্টলি যে প্রবলেম গুলো আসতে দেখা যায়। এখন ফ্রিকোয়েন্টলি প্রবলেম গুলো আসতে দেখা যায়, তুমি কিভাবে বুঝতে পারবা? তুমি বুঝতে পারবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে, কনসেপ্ট বুকটা একটু ঘাটাঘাটি করে, তারপরে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লাসের মধ্যে অনেক স্যাররা কিন্তু বলে দেয় যে এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, দেখবা অনেক স্টার মার্ক করে রাখে। এই ক্লাস তোমাকে এইটা অনেক হেল্প করবে যে কোন টপিকটা অনেক ইম্পর্টেন্ট আর কোন টপিকটা লেস ইম্পর্টেন্ট, এটা তোমার ক্লাসে কিন্তু তুমি আসলে বুঝতে পারবে। এই জন্য ক্লাসে এই জায়গা থেকে ইম্পর্টেন্ট। ওইখান থেকে তুমি আন্দাজ করতে পারবা যে কমন প্রবলেমটা কিরকম। যেরকম এতদিনে হয়তো অনেকের একটা ধারণা চলে আসার কথা যে ইন্টিগ্রেশন অফ √10x, এটার ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, বা এটার ইন্টিগ্রেশন একটা কমন প্রবলেম, যেটা কিন্তু তোমরা অনেকেই জানো, ওকে? তারপর দেখো, এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, নলেজের পাশাপাশি টাইম ম্যানেজমেন্টের খেলা, এইটা না অনেকে ভুলে যায়। তোমরা সবাই অনেক অনেক হাজার হাজার প্রবলেম সলভ করো, কিন্তু এই হাজার হাজার প্রবলেম যে তোমাকে একটা সময় লিমিটেড অ্যামাউন্ট অফ টাইমের মধ্যেই তোমাকে যে এক্সাম হলে অ্যান্সার করতে হবে, এটা তোমাদের মাথায় থাকে না। তোমাকে কি করতে হবে একটু খেয়াল করে দেখো, আমি নিচে লিখে দিয়েছি। যেই প্রবলেম একবার দেখবো সেটা বারবার প্র্যাকটিস করতে করতে 2 মিনিটের মধ্যে সলভ টাইম নিয়ে আসবো। তুমি একটা প্রবলেম দেখছো এবং ওই একটা প্রবলেম তুমি অনেক মাথা খাতায় ধরো, আধা ঘন্টা ধরে তুমি সলভ করলা, ওই আধা ঘন্টা ধরে সলভ তুমি করছো, ঠিক আছে? এখন পরের বারও যদি তুমি সবসময় ওই প্রবলেমটা আধা ঘন্টা ধরেই সলভ করো, পরীক্ষার হলে যদি ওই প্রবলেমটা তোমার আসে, তুমি আধা ঘন্টা ধরেই সলভ করবা। তোমাকে ওই আধা ঘন্টাটা প্র্যাকটিস করে করে 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, এভাবে করে করে 2 মিনিটের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে। হাতের লেখা অনেক ফাস্ট করতে হবে, মাথা অনেক দ্রুত চালাতে হবে। অনেকগুলা আনকমন প্রবলেম সলভ করার থেকে যেই প্রবলেমগুলা তুমি ফেস করতেছো, যেই প্রবলেমগুলা তুমি দেখতেছো চোখের সামনে আছে, সেই প্রবলেমগুলা তুমি যদি কাজ করে সময়টাকে অনেক কমাই নিয়ে আসতে পারো, তাহলে তুমি অ্যাডমিশনে অনেক ভালো আগায় থাকতে পারবা। বোঝা গেছে ব্যাপারটা? তো এটা গেল। এরপর আমি যদি বলি, উদ্ভাস থেকে অনেক অনেক তোমাকে স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে। এখানে লেখা আছে 17টা স্টাডি ম্যাটেরিয়ালস দেওয়া হবে। তো সবগুলো অনেক ওভারওয়েলমিং লাগবে, সবগুলো তোমার পড়ার টেবিলের সামনে রাখবাও না। কি কি রাখবা আমি যদি বলি, কনসেপ্ট বুক থাকবে, এটা তো অবশ্যই থাকবে। তারপরে ইঞ্জিনিয়ারিং মাস্টার কোশ্চেন ব্যাংক, এটাও থাকবে। এরপরে বুয়েটের প্রিলি কোশ্চেন ব্যাংক, এটাও থাকবে। বুয়েটের রিটেন প্রশ্ন ব্যাংক, এটাও থাকবে। এই চারটা থাকা এনাফ, এক্সট্রা কিছু লিখেছি, আইওটির কোশ্চেন ব্যাংক,
র্যাঙ্ক, কারণ আইওটিতে ইংরেজিতে প্রশ্ন করা হয়। অনেকে হচ্ছে আইওটি যখন অ্যাডমিশন টেস্ট দিতে যায় ইংরেজিতে প্রশ্ন থাকার কারণে পারে না সলভ করতে, তাই আগে থেকে তোমাকে কোশ্চেন ব্যাংকটা একটু ঘাটাঘাটি করতে হবে যে আইওটিতে ইংলিশ ধরনের কি ধরনের প্রবলেম আসলে আসতে দেখা যায়। এই জন্য আইওটি রাখাটা রেখেছি। এবং উইকলি সলিউশন বুকটা কেন রাখা হয়েছে, কিছু অ্যাডভান্স প্রবলেম উইকলিতে থাকে, তো ওই উইকলি সলিউশন বুকটা তুমি যদি রাখো, তুমি যদি এগুলো বারবার প্র্যাকটিস করো, তোমার কাছে যদি মনে হয় একটা অ্যাডভান্স প্রবলেম একটু দেখতে ইচ্ছা করতেছে, তখন উইকলি সলিউশন বুক থেকে অ্যাডভান্স প্রবলেমগুলো দেখে নিতে পারবা। এর বাইরে আর কোনো বই তোমার রাখার প্রয়োজন নাই। উদ্ভাসে যদি তুমি ভর্তি হও, উদ্ভাসের এক্সাম ব্যাচ আমাদের আছে, আমি দেখলাম যে উদ্ভাসের এক্সাম ব্যাচ আছে। এই এক্সাম ব্যাচে দেখা যাচ্ছে যে ওই এক্সাম ব্যাচে অল ম্যাটেরিয়ালও দিয়ে দেয়। ওকে, এক্সাম ব্যাচে অল ম্যাটেরিয়ালও তোমাকে দিয়ে দিচ্ছে। ধরো কেউ যদি অনলাইনে ক্লাস করতে চাও আর উদ্ভাসে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তখন এক্সাম ব্যাচের সাথে ওই যে এই ম্যাটেরিয়াল গুলো তোমরা পেয়ে যাবা। তো এই জাস্ট এগুলোই তোমার কাজের জিনিস, বোঝা গেছে? আচ্ছা, এখন বুয়েটের অ্যাডমিশন কিছু তথ্য তোমাদেরকে দেই। এইচএসসি 24 ব্যাচ অনুসারে আমাদের বুয়েটে সিট হচ্ছে 1305। তো কিভাবে আমার হচ্ছে সিলেক্ট করা হবে, ফার্স্টে যদি দেখো প্রসিডিউরটা, তো সবার প্রথমে আবেদনের যোগ্যতা কি, এটা হচ্ছে আবেদনের যোগ্যতা। তুমি অ্যাপ্লাই করার জন্য তোমার এটা হচ্ছে যোগ্যতা কি অনুসারে বলছি, এইচএসসি 24 ব্যাচ অনুযায়ী বলছি। এসএসসি তে জিপিএ 4 থাকতে হবে, তবে এসএসসি তে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ মানে যেটা জেনারেল ম্যাথ বলে আমরা চিনি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ থাকতে হবে। এসএসসি তে জিপিএ 4 মিনিমাম, এইচএসসি তে জিপিএ 4 এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+ থাকতে হবে। এইচএসসি তে জিপিএ 5 থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি আর হায়ার ম্যাথে A+ থাকতে হবে। এর মানে বায়োলজিতে তুমি A+ যদি নাও পাও কোনো সমস্যা নাই, ইংলিশে যদি A+ নাও পাও কোনো সমস্যা নাই, এইচএসসি 24 ব্যাচ অনুযায়ী। এইখানে যারা আবেদন করবে, এই ন্যূনতম যোগ্যতা অনুযায়ী যারা আবেদন করবে, এদের মার্কসের উপর ভিত্তি করে টপ 24,000 জনকে সিলেক্ট করা হবে। টপ 24,000 জনকে সিলেক্ট করা হবে প্রিলিমিনারি এক্সাম দেওয়ার জন্য। টপ 24,000 জন সুযোগ দেওয়া হবে প্রিলিমিনারি এক্সাম দেওয়ার জন্য। এবং এই প্রিলিমিনারি এক্সাম যারা দিবে, প্রিলিমিনারি এক্সাম থেকে টপ 7,500 জনকে সিলেক্ট করা হবে রিটেন এক্সাম দেওয়ার জন্য। এবং রিটেন এক্সাম থেকে আমাদের 1305 জনকে অ্যাডমিশন টেস্ট থেকে বাছাই করা হবে। 1305 জন আমার চান্স প্রাপ্ত স্টুডেন্ট থাকবে। এখন প্রিলি এক্সামে কি আছে, প্রিলি এক্সামে আমার 100টা এমসিকিউ আছে। হায়ার ম্যাথ থেকে দিবে 34টা, ফিজিক্স থেকে দিবে 33টা, কেমিস্ট্রি থেকে দিবে 33টা, এবং 60 মিনিটের মধ্যে, 1 ঘন্টার মধ্যে 100টা এমসিকিউ সলভ করতে হবে। এই 100টা এমসিকিউর মধ্যে আমার সিকিউর থাকার জন্য 70টা করাই মোটামুটি সেফ জোন। 70 থেকে 72টা, মানে ম্যাক্সিমাম দেখা যায় যে 70 থেকে 72 বা 75 এতটুকু, এই কয়টা যদি সলভ করে ফেলতে পারো, তোমার প্রিলি পার করে ফেলছো, তুমি প্রিলিটা পার করে ফেলছো। ওকে, প্রিলিটা পার করে ফেলবা যদি তুমি কি করো 70 থেকে 75টা সলভ করে ফেলতে পারো। আর এরপরে রিটেন এক্সামে যদি বলি, 40টা কোশ্চেন থাকে। হায়ার ম্যাথ থেকে দিবে 14টা, ফিজিক্স থেকে দিবে হচ্ছে 13টা, ফিজিক্স থেকে দিবে 13টা, কেমিস্ট্রি থেকে দিবে 13টা। তো তোমার এইখানে 400 মার্কের একটা পরীক্ষা হবে, 2 ঘন্টার পরীক্ষা হবে। এই 400 মার্ক থেকে যদি ভালো র্যাঙ্ক করতে হয়, ভালো র্যাঙ্ক করলে 300 উপরে থাকলেই ভালো হয়। বোঝা গেছে ব্যাপারটা? তো এটা মাথায় রেখো। সো এটা গেল হচ্ছে অ্যাডমিশনের বুয়েটের আমাদের হচ্ছে কিছু ইনফরমেশন। ওকে, এখন কিছু রিয়েলিটির কথা যদি বলি, যে অনেকেই আছে এইচএসসি তে ভালো মতো পড়াশোনা করে আসে নাই, কিছু চ্যাপ্টার আছে বাদ দিয়ে আসছে। এগুলা যারা এই চ্যাপ্টার গুলো বাদ দিয়ে আসছো, তাদের পক্ষে উদ্ভাসের সাথে তাল মিলায় চলাটা সম্ভব হয় না। উদ্ভাসের ক্লাস মনে হয় এই ক্লাসগুলো বাজে ক্লাস, ফালতু ক্লাস, এরকম মনে হয়, কারণ তুমি আগে পড়াশোনাটা ঠিক মতো করে আসো নাই। উদ্ভাসে ক্লাস নেওয়া হচ্ছে এভাবে যে চিন্তা করা হচ্ছে এইচএসসি তে তুমি ভালো রেজাল্ট করবা, এইচএসসি তে ভালো রেজাল্ট করার জন্য যেভাবে ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনা করা দরকার তুমি সেভাবে পড়াশোনা করে আসছো। এবং অ্যাডমিশনে তো একটু ফাস্ট হতে হবে, তোমাকে সবকিছু দ্রুত ক্যালকুলেশন করতে হবে, ব্রেইন দ্রুত খাটাতে হবে। উদ্ভাস ওই চিন্তা করে কিন্তু ক্লাস নিচ্ছে। কিন্তু তুমি তো ফাঁকিবাজি করে আসছো, তুমি তো কিছু চ্যাপ্টার বাদ দিয়ে আসছো, ইন্টিগ্রেশনের অনেক কিছু ফর্মুলা তোমার মাথায় নাই, ইন্টিগ্রেশন অর্গানিক কেমিস্ট্রি তুমি স্কিপ করে আসছো, ফিজিক্সের ক্ষেত্রে অনেকগুলো চ্যাপ্টার তুমি বাদ দিয়ে আসছো। সেই ক্ষেত্রে কিন্তু উদ্ভাসের
উদ্ভাসের সাথে তাল মিলাই চলা তোমার জন্য কষ্ট হবে, উদ্ভাসের ক্লাসের সাথে তাল মিলাই চলাটা কিন্তু তোমার জন্য কষ্ট হবে। এর জন্য অনেকে উদ্ভাসের অনলাইনের ক্লাসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে। এখন উদ্ভাসের অনলাইনের ক্লাসও অনেকটা কিন্তু এভাবেই যায়, অত কিছু বেসিকটা ডিপ লেভেলে যে দেখানো হয় না, এটা সত্য কথা। নিজেরাও আসলে খোঁজ খবর নিয়ে জানতে পারো। আমি আমি উদ্ভাস আমাকে টাকাও দিচ্ছে না, বা আমি উদ্ভাস থেকে টাকাও নিচ্ছি না, যেটাই হোক। এখন আমি জাস্ট হেল্প করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এখন অনেকে কি করা হয়, অনেকে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়। এখন অনলাইনটা ব্যাকআপ হিসেবে রাখা ভালো তাদের জন্যই যাদের হচ্ছে ওই চ্যাপ্টার গুলোতে ল্যাকিংস আছে। এবং অনলাইনে যে কোর্স গুলো সেটা উদ্ভাসের পেমেন্ট থেকে অনেক কমই আসলে নেওয়া হয়। উদ্ভাসের যে কোর্স ফি এটা তো অনেক হিউজ অ্যামাউন্ট, কিন্তু অনলাইনে যে কোর্স ফি যদি দেখো, দেখবা অর্ধেকেরও অনেক কম। মানে অর্ধেক বললে তো আসলে কি, আরো অনেক কম কিন্তু অনলাইনের যে অ্যাডমিশন কোর্স গুলো সেটার ফি গুলো কিন্তু রাখা হয় অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো আসলে আছে। বলতে গেলে তো দুইটাই প্ল্যাটফর্ম আছে, যেই প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্ম গুলো কম কিন্তু রাখা হয়। এখন আমাদের তাহলে যাদের চ্যাপ্টার গুলা শেষ হয় নাই, কিছু গ্যাপ আছে, তাদের ওই যেই ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যে গ্যাপ গুলো সেটা ভালো মতো পারার জন্য ক্লাসও ওরকম রাখা দরকার, ওইরকম ক্লাসও করা দরকার। কারণ ওই ক্লাসগুলো না করলে তুমি বুঝতে পারবে না। কারণ এখন অনেক অনেক বেশি যেহেতু ওভারওয়েলমিং লাগবে, তুমি যখন অনেক কিছু চ্যাপ্টার তুমি বাদ দিয়ে ফেলছো, কিছু চ্যাপ্টার যেহেতু বাদ দিয়ে ফেলছো, ওভারওয়েলমিং তোমার লাগবে একা একা আগাইতে। তাই তুমি ব্যাকআপ হিসেবে কিন্তু ক্লাসটাকে একটু ফোকাস দিতে হবে একটু বেশি। এতক্ষণ যে গাইডলাইন্স গুলো দেওয়া হয়েছে এটা কিন্তু যারা ইন্টারমিডিয়েটে ভালো মতো পড়াশোনা করে আসছে তাদের জন্য এই গাইডলাইন্সটা। ধরো আমি আমি যেরকম স্টুডেন্ট ছিলাম, আমার মতো স্টুডেন্টের জন্য গাইডলাইন্সটা, কারণ আমি ইন্টারমিডিয়েটে ওরকম ফাঁকিবাজি করি নাই, তাই অ্যাডমিশন টেস্টে এভাবে আসলে ফলো করছি। স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে এভাবে নিজের যে কিভাবে আগানো উচিত সেভাবে আসলে আগাইছি। কিন্তু ক্লাস ডিপেন্ডেন্ট যারা, ক্লাসের উপর নির্ভর করতে হচ্ছে যাদের, তাদের জন্য কিন্তু ওই আগের গাইডলাইন্স গুলো আংশিক আংশিক ক্ষেত্রে সত্য, বাট ওই নোট গুলো বলো, কনসেপ্ট বুক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ওগুলো কিন্তু রাখাটা দরকার, নোট খাতাটা রাখাটা দরকার। এখন এই যে রিয়েলিটিতে আমি এসে এটা বোঝাতে চাচ্ছি যে তোমার যেহেতু কিছু চ্যাপ্টার বাদ চলে আসছে, তাই তোমাকে কিন্তু কি করতে হবে, অনলাইনটাকে ব্যাকআপ হিসেবে রাখতে হবে, অনলাইন কোর্সকে ব্যাকআপ হিসেবে তোমাকে রাখতে হবে। এখন অনলাইন কোর্সকে ব্যাকআপ হিসেবে তোমাকে রাখতে হলে কি করা লাগবে জানো? অনলাইন কোর্সকে ব্যাকআপ হিসেবে রাখার জন্য তোমার অনলাইন ক্লাসে আমি বলবো না লাইভ ক্লাসে জয়েন করতে। লাইভ ক্লাস কারো কারো ক্ষেত্রে ভালো, কারো কারো ক্ষেত্রে ভালো না। এটা তোমার, তুমি নিজে খুঁজে নিবা যে তোমার জন্য লাইভ ক্লাস করা ভালো নাকি রেকর্ডেড ক্লাস করা ভালো। বাট আমি প্রেফার করবো রেকর্ডেড ক্লাস করতে, কারণ রেকর্ডেড ক্লাস করলে তুমি স্পিড বাড়ায় দেখতে পারবা, যেটা তুমি আগে থেকে পারো সেটা টেনে দেখতে পারবা, যেটা লাইভ ক্লাসে সম্ভব হয় না। আবার কিছু লাইভ ক্লাসও করা দরকার, কারণ তোমার যদি কিছু ডাউট থাকে, ওই চ্যাপ্টারটা তুমি কিছুই পারো না, তাহলে তোমার ডাউট থাকবে অনেক বেশি। অনেক বেশি ডাউট থাকলে তোমার লাইভ ক্লাসটা সাথে সাথে করা উচিত, কারণ তখন তুমি কমেন্ট করে টিচারের সাথে ইন্টারঅ্যাক্ট করে প্রবলেমটা সলভ করে নিতে পারবা, ওই তোমার হচ্ছে যেটা ডাউট তোমার থাকবে। তো তুমি নিজেকে বুঝবা যে তোমার রেকর্ডেড ক্লাস তোমার জন্য ভালো নাকি লাইভ ক্লাস করা তোমার জন্য ভালো। ঠিক আছে, মানে দুইটাই যে ভালো বা দুইটাই যে খারাপ এরকম কোনো কথা না। তোমার জন্য যেটা ভালো অন্য কারোর জন্য সেটা খারাপ হইতে পারে, তোমার জন্য সেটা খারাপ অন্য কারোর জন্য সেটা কিন্তু ভালো হতে পারে। ঠিক আছে, তাই নিজেই আইডেন্টিফাই করবা তোমার জন্য লাইভ ক্লাস করা ভালো নাকি রেকর্ডেড ক্লাস করা ভালো। এখন অনলাইন কোর্সকে ব্যাকআপ হিসেবে রাখলে অনেক সুবিধা কি হয় জানো? অনেক সুবিধা হচ্ছে যে অনলাইন ক্লাসের কন্টেন্ট গুলো না অনেক অনেক রিচ কন্টেন্ট দেয়। অনলাইন ক্লাসের যে কন্টেন্ট গুলো অনলাইনে যারা পড়াচ্ছেন অ্যাডমিশন প্রোগ্রামের স্লাইড গুলো না অনেক বেশি রিচ হয়, ক্লাস কন্টেন্ট অনেক বেশি রিচ হয়, যেটা উদ্ভাসের ক্লাসে পাওয়া যায় না, কারণ অনেক কম সময়ের মধ্যে কি বা কন্টেন্ট দিতে পারবে, তাই না বলো? বাট এখানে কিন্তু একটা চ্যাপ্টারের প্রায় হচ্ছে 4টা-5টার মতো ক্লাস নেওয়া হয়, 3টা-4টা-5টা ক্লাস নেওয়া হয়, এবং ক্লাসের ডিউরেশনও কিন্তু 2.5 ঘন্টা 3 ঘন্টা, এবং অনেক কিছু পড়ানো যায় অনলাইনে, আগে থেকে অনেক কিছু লিখে দেওয়া থাকে। অনলাইনটা কন্টেন্ট ডেলিভার করার জন্য কিন্তু বেশ ভালো একটা মাধ্যম অনলাইন ক্লাসগুলো। সো এই স্লাইড গুলা তোমার কিন্তু অনেক ভালো রকম ভাবে কাজে দিবে। তুমি অনলাইন কোর্সে যুক্ত হলে স্লাইড পেয়ে যাচ্ছ, স্লাইড পাওয়া মানে কন্টেন্ট পেয়ে যাচ্ছ। ওই স্লাইড থেকে তুমি তাহলে বুঝবা, তাহলে কি বুঝবো বলতো? এই যে আমার এখানে যে একটা পয়েন্ট লেখা ছিল কমন প্রবলেম গুলা, সেটাও তুমি কিন্তু ওই স্লাইড যখন পড়বা তুমি কিন্তু জেনে যাবে ওই কমন প্রবলেম গুলা কি। বুঝা গেছে ব্যাপারটা? সো অনলাইন কোর্সটা ব্যাকআপ হিসেবে রাখা ভালো। কিসের জন্য? তোমার হচ্ছে এই স্লাইডের জন্য কিন্তু ব্যাকআপ হিসেবে রাখা ভালো। এখন আমি জানি না যে কোন অনলাইন প্ল্যাটফর্মে তুমি যুক্ত হবা, তো আমি যেই প্ল্যাটফর্মে যুক্ত আছি সেই প্ল্যাটফর্ম নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে ই-ফোর্স ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বায়োলজি ওয়ান স্টপ সলিউশন। তুমি পাচ্ছ এটা ই-ফোর্স বা বন্দি পাঠশালার সাথে আমি যুক্ত আছি। এই যে আমার চেহারা দেখা যাচ্ছে, যে বন্দি পাঠশালার সাথে। এটা একটা ইঞ্জিনিয়ারিং আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম, এখানে আমি ক্লাস নেই ম্যাথের। সো টিচার প্যানেল কারা কারা আছে একটু যদি বলি। মার্কেটিং কথাবার্তা, এখন আমার গাইডলাইন শেষ মোটামুটি মার্কেটিং কথাবার্তা। সো এখন দেখো, কেমিস্ট্রিতে আছেন সৈকত ভাই, তারপরে হচ্ছে ফিজিক্সে আছে রাতুল ভাইয়া, চিন্ময় দাদা,
তারপরে ডিপার্টমেন্ট অফ ম্যাথে কে আছে? ফারদিন শেখ, ওনার নাম হচ্ছে ফারদিন শেখ। তারপরে ডিপার্টমেন্ট অফ বায়োলজিতে আছে হচ্ছে আমাদের রাজীব ভাইয়া। আর কোর্স ফি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের 6,000। আমি কোর্স নিয়ে কথা বলতে আসি নাই, জাস্ট হচ্ছে বলে দিচ্ছি যে ইঞ্জিনিয়ারিং 1500 এই প্রোমো কোডটা ইউজ যদি করা হয়, এই যে ইঞ্জি 1500, ENGI 1500, এই প্রোমো কোডটা ইউজ করলে 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া যায়। তো 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া গেলে কি হয়? 1500 টাকা ডিসকাউন্ট পাওয়া গেলে এটা আর 6,000 থাকে না, এটা 6,000 থেকে কি হয়ে যায় জানো? এটা 6,000 থেকে কমে 4,500 হয়ে যায়। ঠিক আছে, 4,500 হয়ে যায়। তো এই কথাবার্তা এটাই, তো কোর্সের কথাবার্তা শুনে লাভ নাই। তো মূল কথা হচ্ছে, তোমাকে চান্স পেতে হলে, চান্স পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে তোমার নিজেকেই। ধরো তুমি অনেক বই পাইছো, অনেক ক্লাস পাইছো, তুমি পড়াশোনাটাই করতেছো না, তাহলে কিন্তু তুমি চান্স পাবা না। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, আর আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না। সামনে আরো গাইডলাইন্স ভিডিও আমি দিব, বাট ইনিশিয়ালি আমার মনে হয় এতটুকু পর্যন্তই তোমাদের জন্য এনাফ, যে কিভাবে পড়াশোনাটা আগানো উচিত, এতটুকুই তোমাদের জন্য এনাফ। যে এখানে কিন্তু আমি অনেক কথাবার্তা দিয়েছি, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার যে ল্যাকিংস নোট তো বানাবাই, কোনো রকম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা। কোনো প্রবলেম যদি আমরা পাই, যদি দেখি এটার অ্যান্সার দেওয়ার মতো হয়, তাহলে আমরা আলাদাভাবে ভিডিও বানাই কিন্তু এরকম অ্যান্সার দিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকে ক্লাস না, এই ছিল আমাদের গাইডলাইন্স সেশন, গাইডলাইন্স তোমাদের অ্যাডমিশন প্রোগ্রামের জন্য। ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।